ফিফার অনুমতি পেল হামজা চৌধুরী, ফুটবলে লাল সবুজ জার্সির পাল্লা হলো তাই ভারী। বিপিএলের ঘণ্টা ওই শোনা যায়, ভাসবে সবাই রাহাত আলী খানের সুরের মূর্ছনায়। বছর জুড়ে টাইগারদের ব্যর্থতা, তবে সাফল্যের রঙে শেষের বার্তা। উন্নয়ন গল্পের পেছনে অন্ধকারে নিকষ কালো, ফেনী স্টেডিয়ামে নেই বিদ্যুতের আলো। হাতে ওঠেনি ব্যালন ডি'র, আক্ষেপ ঘুচল ফিফা বেস্ট ভিনিসিয়াস জুনিয়র। সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার আসরের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান সবুজ। অপেক্ষার প্রহর ফুরল হামজা চৌধুরীর। লাল সবুজের জার্সি গায়ে ইপিএল তারকাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশের ফুটবল প্রেমীরা। হামজা কি পারবেন নতুন করে তৈরি হওয়া প্রত্যাশা মেটাতে? তার পথ ধরে প্রবাসী ফুটবলাররাও কি আগ্রহী হবেন বদ্বীপের ফুটবলে? মনির হোসেন খানের রিপোর্ট। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। সুইডেন প্রবাসী জামাল ভুঁইয়া বিদেশের লিগ খেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় পথিকৃৎ। তার পথ ধরে জাতীয় দলে খেলছেন তারিক কাজীও। তবে হামজা চৌধুরীর জন্য এদেশের দর্শকদের আগ্রহ ছিল মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশি নয়, উপমহাদেশেই নেই। Hi everyone, it's Hamza here. I'm so happy that everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. বাফুফের সভাপতির আশা হামজা পথ দেখাবেন আরও প্রবাসী ফুটবলারদের। আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন, তাদেরকে দেখা দেখে কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে হামজা চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছি। আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। ইংলিশ কন্ডিশনে বেড়ে ওঠা হামজা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কা আছে। তবে ইপিএলের টপ লেভেলে খেলা একজন ফুটবলারের জন্য বড় সমস্যা হবে না বলে মনে করেন তাবিত আওয়াল। ফুটবলাররা যারা প্রফেশনাল, তাদের এবিলিটি আছে টু অ্যাডাপ্ট। তারা যে কোনো কোচের খেলার সাথে অ্যাডাপ্ট করতে তাদের এবিলিটি থাকতে হয়। অনেক সময় মাঠে পরিবর্তন আসে, হার্ড পিচ থাকে, সফট পিচ থাকে, টার্ফ পিচ থাকে, ওয়েদারের একটা পরিবর্তন আসে। আমরা যেটা জানি যে এর আগে আমাদের প্লেয়াররা ভুটানেও খেলেছিল হাই এলিভেশনে। তা আমাদের প্লেয়ারদেরও অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। অ্যান্ড লাইকওয়াইজ আই এম শিওর বিদেশে যারা খেলে সেই বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। কিন্তু দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হলো যে যার পক্ষে আমরা খেলবো, যেই ভেন্যুতে আমরা খেলবো, সেই জায়গায় আমরা অ্যাডাপটিভ হব কিনা। শুধু কন্ডিশন নয়, সমস্যা বাংলাদেশের লিগের মান ও মাঠ নিয়েও। এই নিয়ে হতাশ বাফুফের সভাপতি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। মিরপুরে বাজছে ঘণ্টা। আর ইউ রেডি ফর বিপিএল? টি-20-র ঘরোয়া আসরকে ঘিরে এবার দর্শকদের বাড়তি আগ্রহ। আগামীকাল জমকালো উদ্বোধন, স্টেজ মাতাবেন রাহাত ফতে আলী খান। তবে মাঠের ক্রিকেটে কি আলো ছড়াবেন উইলোবাজরা? শ্রেয়া গোমেজের রিপোর্ট। রাত পোহালে বিপিএলের কনসার্ট, যেখানে অংশগ্রহণ করবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতে আলী খান সহ বিভিন্ন নামিদামি শিল্পীরা। আগামী সোমবার এই জনপ্রিয় শিল্পী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল টি-20 মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন। বিপিএলের একটি কনসার্টে গাইতে রাহাত ফতে আলী বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় 3,40,00,000 টাকা। শুধু মিউজিক ফেস্টই নয়, এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে বিসিবি নিয়েছে নানা উদ্যোগ। টুর্নামেন্টের আগেই আইসিসি ট্রফি বের হয় দেশ ভ্রমণে। এবারে বিপিএল ঘুরবে শহর। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল এর ট্রফি সফর করবে 3 ভেন্যু, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। যে বিপিএল এর যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে। And they are kind enough to pay 5 কোটি টাকার কাছাকাছি, which is a good amount. 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। 7 দলের টুর্নামেন্টের ফাইনাল হবে 7 ফেব্রুয়ারি। শ্রেয়া গোমেজ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ ভালো যার, সব ভালো তার।
প্রবাদটা বাংলাদেশ ক্রিকেট দলের ভালো মতোই জানা। বছর জুড়ে শত ব্যর্থতা, শেষটা রাঙিয়ে টাইগাররা হতাশা ঢেকে দিয়েছে সাফল্যের মোড়কে। আলিফ চৌধুরী রিপোর্ট। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আজ 6-4-এ। জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। আসিফ আকবরের গানের এই কথার মতোই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হেসে খেলে রেকর্ড গড়ল টাইগাররা। বিজয়ের মাসে আরেকবারের মতো তৈরি করল ইতিহাস। এক অসামান্য অর্জন। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ক্যারিবিয়ানদের। এদেশের লাখ কোটি ক্রিকেট ভক্তকে ভাসিয়েছে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে। এবছর ছিল বেশ কিছু হতাশার গল্প, তবে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে আছে মনে রাখার মতো কিছু মুহূর্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, পাকিস্তানকে তাদেরই হোম গ্রাউন্ডে হোয়াইট ওয়াশ করা, এরপর সবশেষ টি-20 সিরিজে জয় দিয়ে বছরটা শেষ করা। হাজারো হতাশার মাঝে এই ক্যারিবিয়ানদের দ্বীপপুঞ্জে সৌম্য মাহিদিদের এই জয়গান নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে দেশের ক্রিকেটে অন্তঃপ্রাণ মানুষগুলোকে। টিম বাংলাদেশের এই জয়ে দারুণ খুশি সাবেক ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজটা অত ভালো যায়নি, টি-20 ফরম্যাটে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ অনেক স্ট্রং টিম, সেখানে এত ভালো হয়ে যেতে একটা স্পেশাল ডেফিনেটলি। আর ভিক্টরিতে এরকম ভিক্টরি এটা অবশ্যই অনেক স্পেশাল। আচ্ছা, আমরা ম্যাচে দেখেছি যে যখন স্পেশালি বাংলাদেশ বোলিংয়ে ছিল, লিটন দাস খুব ক্লেভারলি বোলিং চেঞ্জ করেছে। তো লিটন দাসের এই ক্যাপ্টেন্সিটা আপনি মানে কীভাবে দেখছেন? আমার মনে হয় শুধু ভালো ক্যাপ্টেন্সি না, আমার বোলারও রেসপন্ডেড ভেরি ওয়েল। আমরা খুব বেশি বড় টোটাল করিনি, সেখানে যখন যাকে নিয়ে এসেছে সেই তার বেস্ট ডেলিভার করেছে। যখন দল ভালো করে তার সঙ্গে সংযুক্ত, এটা প্রফেশনাল লেভেল, মানে দিন বলে কোনো কথা নেই। প্রফেশনাল জিততে হবে, হারলে খারাপ লাগে, জিতলে ভাল লাগে। বাট যেহেতু স্পেশাল ডে আমাদের জন্য, তো অবশ্যই এই উইনিংটা বেস করে হয়তো যাদের ফ্যামিলি মেম্বার তারা আরও বেশি এনজয় করে, যাদের বাচ্চারা খেলছে বা আমাদের ছেলেরা খেলছে, তখন এটাকে আরও একটু আমরা এনজয়মেন্ট করি তাদেরকে বেস করে। অবশ্যই একটা বড় পাওয়া। এমন অর্জনে আনন্দিত সাধারণ মানুষও। এটা অবশ্যই অনেক বড় একটা আনন্দের খবর। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটা চাপা যে ইয়ার মধ্যে ছিল, সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেরিয়ে আসছে। বিজয়ের মাসে বাংলাদেশের ক্রিকেটের একটা আরেকটা বিজয়, নিঃসন্দেহে আমি এখানে এটাতে গর্ববোধ করছি। এবং আজকে সকালে ঘুম থেকে আমার খেলা দেখা হয় নাই, তারপর ঘুম থেকে উঠে যখন রেজাল্টটা দেখলাম আমি আসলেই খুব আনন্দিত। এই যে বিজয়টা আমাদের যে টিম করেছে, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে, এজন্য আমি আসলেই আবেগ আপ্লুত। আমি আসলে মাঝখানে খেলা কমিয়ে দিয়েছিলাম, দেখতাম না। তো এখন এই যে দুর্নীতি দুঃশাসন শেষ হওয়ার পরে বাংলাদেশ টিমের যে স্পিরিট বেড়েছে এবং তাদের যে খেলার মান উন্নতি হয়েছে, আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের প্রত্যাশা থাকবেই বাংলাদেশের বিজয়, যে কোনো বিজয় আমাদের এই দেশের 20 কোটি মানুষের বিজয়। আমি আনন্দিত অত্যন্ত। যে কোনো জয় বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি এটা খেয়াল করে দেখবেন যে কোনো ইভেন্টেই, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক এবং অন্যান্য আদার্স যে গেমগুলো আছে, এতে বাংলাদেশ যদি জয়লাভ করে, সেটা বাঙালি যে জাতীয়তাবাদ এবং বাঙালি মানুষের মধ্যে যে একাত্মতা, সেইটিকে কিন্তু গভীরভাবে ফুটিয়ে তোলে। এই তো আর কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে বাংলা টাইগাররা। এই তরুণ তুর্কিরা এগিয়ে যাক, বিশ্বের বিভিন্ন প্রান্তে উড়াক বিজয় কেতন, এটাই প্রত্যাশা দেশের সব ক্রিকেট প্রেমীর। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। স্মৃতি রোমন্থন করতে কার না ভালো লাগে? সাবেক টাইগার ক্রিকেটারদের দেখে ভক্তরা হয়ে যান নস্টালজিক। শুধু ভক্তরাই নন, 22 গজে গেলে পুরনো দিনে ফিরে যান সাবেকরাও, জানাচ্ছেন আলিফ চৌধুরী। ছবিটা খুব বেশি পুরনো না। বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাবেকদের নিয়ে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে এভাবেই বল হাতে ব্যাটারদের খাবি খাওয়াচ্ছিলেন একসময় দেশসেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বয়সটা 42, অথচ এই বয়সেও কি দারুণ ক্রিকেটটাই না খেলছেন বিসিবির পরিচালক। আর বিজয় দিবস ক্রিকেটের এই ম্যাচে সাবেকরাও যেন চলে গিয়েছিলেন নস্টালজিয়ার সেই রোমাঞ্চকর জগতে। ডেফিনেটলি এটা ক্রিকেট খেলা তো অলওয়েজ ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় ইয়ে। তারপরে একটা মহান কজে আমরা খেলতেছি, তো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গৌরবের তো অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম আমরা খুবই এনজয় করি, সবাই আসে,
এখানে হার জিতের থেকে সব থেকে বড় যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে পার্টিসিপেট করা এবং সবাই একসাথে একটা গেট টুগেদারের মতো হয়। আমার কাছে মনে হয় এটা একটা বিশাল ব্যাপার আর কি। রাজীব ভাই, আপনার দেখেছি যে লেজেন্ডস লিগ ক্রিকেটে আপনি দারুণ পারফর্ম করেছেন। সেই আমরা নিজেদের ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, তো আপনিও কি মানে সেই সময় আর কি নিজের পুরোনো দিনে ফিরে গিয়েছিলেন? অবশ্যই ম্যাচ খেলতে নামলে তো আসলে সবসময় যে শরীর সাপোর্ট করে একই মতো আগের মতো সেটা তো না, বাট খেলতে নামলে আবার ওই খেলার মতোই হয় এবং ওই একইভাবে কাজ করে, মেন্টালিটি বলেন যাই বলেন। ক্রিকেট মাঠে নামলে আসলে কাজ একইভাবে করে, শরীর সবসময় একইভাবে সাপোর্ট করে না, এটাই আসলে বাস্তবতা। পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়ার সে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার প্রথম ক্রিকেটার মেহরাব হোসেন ওপিও। সবার প্রথমে যে চাঁদে যে পা রেখেছে তার নাম মনে রাখে, ঠিক তেমনি আপনার নামটা কিন্তু আমরা সেভাবেই মনে রাখি। তো এখন কেমন লাগে যখন দেখে অন্য ছেলেরাও বা নতুন ছেলেরা তারাও আপনাদের পথেই করছে? আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসাবে এখন মানুষ আমাকে মনে রেখেছে এবং আমাদের বাংলাদেশের ছেলেরাও অনেক সেঞ্চুরি করছে, তারপরেও ইনশাল্লাহ সামনেও করবে। আই ফিল প্রাউড ফর দেম। সেঞ্চুরি কাজটা কিন্তু খুব ইজি, খুব বিশাল একটা কাজ এবং যারা কাজটি খুব সহজভাবে করতে পারছেন, নো ডাউট যে তার খুব ভালো ট্যালেন্টেড প্লেয়ার। এবং আমি আশা করব যে বাংলাদেশে যে ধরনের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে এবং সেঞ্চুরি তো আসছেই, তো ব্যাটিংয়ের আরেকটু যদি ধৈর্য সহকারে ব্যাটিং করা যায়, ব্যাটসম্যানরা যদি করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। 16 বছরের উন্নয়নের গল্পের ভিড়ে তলানিতে পড়ে গেছে ফেনীর একমাত্র স্টেডিয়াম। কারি কারি টাকার বয়ান মুখে থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র। বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফেনী প্রতিনিধি তানভীর চৌধুরীর রিপোর্ট। 16 বছরের উন্নয়নের এত গল্প, স্থানীয় এবং জাতীয়ভাবে এত এত টুর্নামেন্ট, কারি কারি টাকার ঝলকানি, কিন্তু ফেনী জেলা শহরের একমাত্র ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে গেলে মনে হবে উন্নয়নের বয়ান শুধু ছোট্টবেলার মামাবাড়ির গল্পের মতো। ধুকে ধুকে মরতে বসেছে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম। ফেনীতে অবস্থিত জেলা পর্যায়ের একমাত্র স্টেডিয়ামটি 2000 সালে ভাষা আন্দোলনে শহীদ আব্দুস সালামের সম্মানে নামকরণ করা হয়। তবে স্টেডিয়ামের বর্তমান দুরবস্থা যদি ভাষা শহীদ আব্দুস সালাম দেখার সুযোগ থাকত, তিনি হয়তো আপেক্ষ করে বলতেন এমন সম্মানের চেয়ে অপমান অনেক শ্রেয়। এই স্টেডিয়ামের অবস্থা এমন হয়েছে যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সেবাও। এখানে প্রথমত বিদ্যুৎ নাই, বিগত সরকার আমলে বিদ্যুৎ বিল বাকি ছিল বলে বিদ্যুৎ লাইনটা কেটে দিয়েছে। এখনো 15,000 টাকা বাকি, মাত্র 15,000 টাকার জন্য একটা স্টেডিয়ামে আপনার বিদ্যুৎ লাইন নেই। তো এই লাইন নাই থাকার কারণে আসলে রাত্রি খেলার ম্যাচগুলো প্রবলেম হয়। সরজমিনে গিয়ে দেখা যায় স্টেডিয়ামের একপাশে ক্রিকেট প্র্যাকটিস করছে ফেনী ক্রিকেট একাডেমির শিক্ষানবিশ ক্রিকেটাররা। স্টেডিয়ামের মাঠের অবস্থা অনেকটা ফসলের মাঠের মতো। মাঠ থেকে উঠে গেছে সবুজ ঘাস, বড় বড় খানাখন্দে ভরপুর। ফুটবল কিংবা ক্রিকেট কোনো খেলারই উপযোগী নয় এই স্টেডিয়ামটি। তো দেখেন, আমাদের আউটফিল্ডের অনেক সমস্যা রয়েছে, আর একটা ফিল্ড ফেনীতে শুধু একটা স্টেডিয়াম রয়েছে, বাট কোনো কাজ কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। আর এখানে ফুটবল, ক্রিকেট, হাডুডু থেকে শুরু করে সব ধরনের খেলাই কিন্তু এখানে হয়ে থাকে, কিন্তু আমরা ক্রিকেটের যে মাঠ স্ট্রাকচার যেটা বলা হয় বা সেন্টার পিচ বলেন, এগুলি কিন্তু আমরা পাই না। একসাথে এক মাঠে যদি আমরা সবকিছু সমন্বয় করতে যাই, আমাদের সেক্ষেত্রে আমাদের হজবরল অবস্থা। এবং আমাদের যে আউটফিল্ডগুলি দেখেন অনেক উঁচু নিচু, জরাজীর্ণ অবস্থা আর কি। আউটফিল্ডে কোনো ঘাসেরও ব্যবস্থা নাই বা ড্রেনেজ ব্যবস্থা যা মোটামুটি তাও চলে, কিন্তু আউটফিল্ডের অবস্থা খুবই উঁচা নিচা। প্লেয়াররা যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে। আর আরেকটা হচ্ছে এজ লেভেলে যারা খেলতেছে, এজ লেভেলে গিয়ে খুব স্ট্রাগল করে। আমাদের কোনো সেন্টার উইকেট নাই। স্টেডিয়ামের পশ্চিমে এবং উত্তরে দর্শকদের জন্য নির্মাণ করা গ্যালারিগুলোর বেহাল অবস্থা। কবে কখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছিল এসব গ্যালারি, তা হয়তো এখানে দায়িত্বে থাকা কর্তারাও ভুলে গেছেন। এ নিয়ে ক্রিকেট কোচ, ক্রিকেটার এবং স্থানীয়দের অভিযোগের শেষ নেই। যে মাঠটা ওটা অনেক উঁচু নিচু, তারপরে আমরা যখন প্র্যাকটিস করি তখন অনেক ইনজুরিতে হয়। তারপরে আবার ফিল্ডিং করার সময় বল মিস হয়, তারপর আবার বল ডিবলিং করে গার মধ্যে আসে, ইনজুরি হয়। এগুলি হচ্ছে মাঠের সমস্যা। যদি এই মাঠের উন্নয়ন করা হয় তাহলে আমরা আরো সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। আমাদের স্টেডিয়ামে বসার কোনো পরিস্থিতিই নাই, কারণ এখানে প্রচুর পরিমাণ ময়লা থাকে। তো আমার মনে হয় না যে বিগত 5 বছরের মধ্যে এগুলো পরিষ্কার করছে। এবং মাঠে যে প্লেয়ার গুলা খেলে, মাঠের অবস্থা খুবই খারাপ।
ওই কোনার দিকে দেখেন যে এত উস্কোস, একটা বল প্লেয়ার জানি দৌড় দিবে সেই পরিস্থিতি অত থাকে না। জেলার একমাত্র বড় স্টেডিয়ামে এটা, এখানে তো তরুণরা খেলবে, শিখবে, এই পজিশনে তো খেলতে পারে না। এইভাবে যে ভাঙা খাতকুনের মধ্যে পা অনেক ইঞ্জুরি হয়ে যায়, জামালা, এগুলো যদি নিষ্কারণ করে যদি একটা ফিনিশিং ভাবে মাঠ করা যায় তাহলে ভালো ভালো প্লেয়ার বা ফেরি থেকে উঠতে পারে। এটাই। এদিকে স্টেডিয়ামের সাথেই রয়েছে মার্কেট, যেখান থেকে বড় অঙ্কের আয়ও আসে, কিন্তু আয় ব্যয়ের হিসেব নিকেশ চাইতে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। দীর্ঘ এক সপ্তাহ স্টেডিয়ামে আসা যাওয়া করেও কেউ দায়িত্বে না থাকায় হিসেব নিকেশের খাতাটা আর মেলাতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের বিরুদ্ধে। এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দ, সিকিউরিটি বাবদ অর্থ এবং মাসিক দোকান ভাড়া সবকিছুতে হয়েছে ৯-৬। মার্কেটের উপার্জনের টাকা দিয়ে স্টেডিয়ামের সংস্কারের কথা থাকলেও সেখানেও বাহারের নেতৃত্বে থাকা ক্রীড়া সংস্থা দিয়েছেন শুভঙ্করের ফাঁকি। ফেনীর ক্রীড়াপ্রেমীরা বলছে, ফুটবলের পাশাপাশি এখানে কাবাডিও হয়ে থাকে। জেলা ও আঞ্চলিক পর্যায়ের ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, কাবাডি খেলার অন্যতম ভেন্যু জেলার এই স্টেডিয়াম। যদি এটি সংস্কার হয় তবে প্রাণ ফিরবে জেলার ক্রীড়াঙ্গনে। ফেনীতে ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং ভলিবল খেলার একমাত্র ভেন্যু এই ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়াম। দীর্ঘ 16 বছর উন্নয়নের বাণী শোনালেও এই স্টেডিয়ামে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছে, এই স্টেডিয়ামটিকে সংস্কার করলে এখান থেকে উঠে আসবে আগামীর সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্রিকেটাররা। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী। জেকে বসেছে শীত, কুয়াশা আর হিমেল বাতাসে শীতল হচ্ছে পরিবেশ। বার্ষিক ছুটিতে স্কুলের শিক্ষার্থীরা, শীত আর অবসরে গ্রামগঞ্জের শিশু কিশোররা হাতছাড়া করেনি খেলাধুলার সুবর্ণ সুযোগ। ঝিনাইদহ থেকে এমআর রাসেলের রিপোর্ট। আধুনিক যুগের ধূমকেতুতে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। মোবাইল গেমিং আর ইন্টারনেটের যুগে শিশু কিশোররা ক্রমশ ঘরের চার দেওয়ালে আবদ্ধ হচ্ছে, কিন্তু সেই চিত্র এখন কিছুটা বদলাতে শুরু করেছে। গ্রামের মাঠে পাড়ায় আবারও ফিরেছে নানা খেলাধুলা। শীত পড়তেই গ্রামগঞ্জের শিশু কিশোররা মেতে উঠেছে গ্রামীণ খেলাধুলায়। ঝিনাইদহের বিভিন্ন এলাকা ঘুরে দেখা মেলে শিশু কিশোরদের আনন্দ উল্লাস আর খেলাধুলা। দেখা যায় শীতের সকাল কিংবা বিকেল, সূর্যের মৃদু আলো সোনালী রোশনি ছড়িয়ে দিচ্ছে শিশু কিশোর খেলার মাঠে। সেই মাঠে খেলাধুলায় মেতে উঠেছে সব বয়সী শিশু কিশোররা। ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলায় মেতেছে কেউ, আবার কেউ মেতেছে গ্রামীণ ঐতিহ্য গোল্লাছুট, মরগ লড়াই, ইসিং বিসিং সহ নানা ধরনের খেলায়। শীতের এই ঠান্ডা হাওয়া একদমই দমাতে পারেনি তাদের। আমাদের স্কুল ছুটি দিয়েছে, এখন আমরা এখানে কানামাছি খেলি, র্যাকেট খেলি। আমি লেখাপড়ার পাশাপাশি বড় ভাইদের সাথে এই জায়গায় প্রতিদিন বিকেলবেলা ভলিবল খেলি। আমার ভলিবল খেলতে খুব ভালোই লাগে। বর্তমান যুব সমাজ যেখানে মোবাইল গেমিং এ আসক্ত, সেখানে আমরা আমাদের যেই জুনিয়র আছে ওদের নিয়ে আমরা প্রত্যেকদিন বিকেলে ভলিবল খেলি এবং মাদক এবং মোবাইল আসক্তি থেকে ওদের দূরে রাখার জন্য আমরা আপ্রাণ ট্রাই করছি। আমরা মূলত সুস্থ থাকার জন্য এবং গ্রামীণ খেলা করি, ফুটবল, ক্রিকেট। মূলত আমি ফুটবলার, কিন্তু এখন আপাতত ফুটবল খেলা নাই, এই জন্য ক্রিকেট খেলা করছি। মাঠের এই খেলাটাকে কন্টিনিউ করার জন্য আমরা সবাই অত্যন্ত চেষ্টা করি এবং আমরা সকলকে মাঠমুখী করার আহ্বান করি। আমার মনে হয় যদি এই ধরনের খেলাধুলা প্রতিনিয়ত আয়োজন করা হয় তাহলে আমাদের যে সকল যুব সমাজরা আছে তারা মাদক এবং মোবাইল থেকে দূরে থাকবে। আগে শীতকালে অনেক ধরনের খেলা ছিল, সেসব খেলাগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এখন ওইসব খেলাগুলো আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি।
তবে খেলাধুলার জন্য সঠিক স্থান, পরিবেশ ও মাঠ না থাকায় বিঘ্ন হচ্ছে অনেক স্থানে। খেলা থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু কিশোর। অভিভাবকরা বলছেন, সামাজিক ও রাজনৈতিক পরিবেশ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে এলে হয়তো আগের সেই সুদিন ফিরবে। সেই সাথে খেলার জন্য মাঠও প্রয়োজন। তাই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রত্যন্ত এলাকায় খেলার মাঠ তৈরি বা পরিবেশ তৈরি করতে হবে নানা টুর্নামেন্টের আয়োজনও। এমআর রাসেল, বাংলাভিশন ডিজিটাল, ঝিনাইদহ। ভ্যালেন্ডিয়ার না পাওয়ার আক্ষেপ ফিফা বেস্ট হয়ে ঘুচল ভিনিসিয়াস জুনিয়রের। 17 বছর পর আবারও ব্রাজিলের কোনো ফুটবলার পড়লেন বর্ষসেরার মুকুট। ভিনির সাফল্যের পথটা মসৃণ ছিল না মোটেও। মাঠ ও মাঠের বাইরে লড়াই করেছে প্রতিনিয়ত। সেই লড়াইয়ের গল্প বলছেন শহীদ খান। মঙ্গলবার রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিনিসিয়াসকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নিয়ে গত 29 নভেম্বর মনোনীত মোট 11 জনের তালিকা প্রকাশ করে ফিফা। লড়াইয়ে এবারের ব্যালন ডি'অর বিজয়ী রদ্রি এবং রেকর্ড 8 বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে আরও ছিলেন কিলিয়ান এমবাপ্পে, দানি কারবাহাল, আর্লিং হালান্ড, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান ভিরস, জুড বেলিংহাম, লামিনে ইয়ামাল ও টনি ক্রুস। কোচ, খেলোয়াড়, সাংবাদিক যারা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন, কারণ অনেক মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি সঠিক পথেই আছি, আমি শান্ত আছি এবং আমি এখন বিশ্বের সেরা খেলোয়াড়। এই দলে ভালো যা কিছু হচ্ছে সেই জন্য আমি খুব খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে আরও অনেক দিন খেলে যেতে চাই। এটা বিশ্বের সেরা ক্লাব। বিবেচিত সময়ে জাতীয় দলের হয়ে আশানুরূপ কিছু করতে পারেননি ভিনিসিয়াস, তবে ক্লাব ফুটবলে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের 2-0 ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিয়াস হ্যাটট্রিক করেন বার্সেলোনার বিপক্ষে। 2023-24 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে 39 ম্যাচে 24 গোল তার। অবশ্য মৌসুম জুড়ে ভিনিসিয়াসের দাপুটে পারফরমেন্সের ছাপ কেবল সংখ্যায় ফুটে উঠছে না। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জন্য ব্রাজিল তারকা হয়ে উঠতেন ভয়ঙ্কর। ম্যাচের পর ম্যাচে তার গতিময় ফুটবল সতীর্থদের সামনে প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়ার সুযোগ তৈরি করে দিত। সবকিছুর মিশেলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনিসিয়াস নির্বাচিত হলেন বর্ষসেরা ফুটবলার, পেলেন ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড। 24 বছর বয়সে প্রথমবার জিতলেন ফুটবলারদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি। নিজেকে তুলে আনলেন অনেক উচ্চতায়, পেলেন নতুন পরিচিতি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এবারের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।